হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো এলাকার কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 94 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 76 জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। শত মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন আগুন প্রায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। হংকংয়ের ওয়াংফুক কোর্টের একের পর এক বহুতল ভবনকে অল্প সময়ের মধ্যেই গ্রাস করেছিল আগুন। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল একতলা থেকে অন্য তলায়। দমকল কর্মীরা চেষ্টা করেও খুব বেশি কিছু করতে পারেননি। কর্মকর্তারা বলছেন আগুন প্রায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিভে যাওয়া ভবনগুলোতে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা ৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের বাইরে আপনজনকে খুঁজতে মরিয়া হয়ে অপেক্ষা করছেন অনেকেই। বিপর্যয়কর এই অগ্নিকাণ্ড কিভাবে শুরু হয়েছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণ কাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে। এর আগে পুলিশ আগুন লাগার স্থানে ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছিল। এদিকে ওয়াংফুক কোর্টের বাসিন্দারা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ জানিয়ে বলেছে এই ঘটনা প্রতিরোধ করা যেত। আগুন লাগার সময় এখানে ফায়ার অ্যালার্ম বাজেনি। এছাড়া সংস্কার সংস্থাটি নিম্নমানের দাহ্য পদার্থ ব্যবহার করেছিল। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাজানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয়েছে এটা খুবই ধীর। হংকংয়ে কমপক্ষে ৬৩ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। হংকংয়ের ঘনবসতিপূর্ণ ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের ৮টি ব্লকে মোট ২,০০০ ফ্ল্যাটে ৪,৬০০-র বেশি মানুষ বসবাস করে। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে বন্যা ভূমিধসে নিহতের বেশিরভাগই দেশটির মধ্যাঞ্চলের চা বাগান এলাকার বদুল্লার বাসিন্দা। ওই এলাকায় রাতে পাহাড়ি ঢাল ভেঙে ঘরবাড়ির উপর ধসে পড়ে, এতে ২১ জন চাপা পড়ে মারা যান। এছাড়া দেশটির নুয়ারা এলিয়া জেলাতেও একইভাবে মাটি চাপা পড়ে আরও ৪ জন নিহত হয়েছেন। প্রায় ১,৪০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা জুড়ে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে মালয়েশিয়ার সরকার দেশের শেষ বর্ষের স্কুল পরীক্ষা ২ দিনের জন্য স্থগিত করেছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় আইন প্রণেতারা নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪৬-এ পৌঁছেছে বলে জানিয়েছে এবং আরও নিখোঁজ ১০ জন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং ক্ষতিগ্রস্ত সেতু ও বালির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এদিকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির বন্যা সহায়তাকারী দলগুলো ত্রাণ পাঠাতে হেলিকপ্টার ব্যবহার করছে। এরই মধ্যে ছাদে আটকে থাকা মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। বন্যা থাইল্যান্ডের দক্ষিণের ৯ প্রদেশের প্রায় ৩০ লাখ মানুষকে বিপাকে ফেলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পঞ্চম বৃহত্তম শহর হাত ইয়াইয়ে শুক্রবার ৩৩৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছিল, যা ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। ওয়াশিংটন ডিসিতে বুধবার বন্দুক হামলার ঘটনায় গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের ২ সদস্যের মধ্যে একজন মারা গেছেন। নিহত সদস্য হলেন ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম। সারাহ বেকস্ট্রম ২০২৩ সালে মিলিটারি পুলিশে যোগদান করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান বন্দুক হামলায় সারা মারা গেছেন, আর দ্বিতীয় ন্যাশনাল গার্ড ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ তার জীবনের জন্য লড়াই করছেন। এর আগে বুধবার দুপুরে শহরের ফারাগুট স্কয়ারের কাছে দুজনকে খুব কাছ থেকে গুলি করা হয়। এ সময় পুলিশ ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ আকানওয়াল নামের একজন সন্দেহভাজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। ন্যাশনাল গার্ড সৈন্যরা একটি রিজার্ভিস্ট বাহিনী যা সামরিক বাহিনী হিসেবে কাজ করার জন্য সক্রিয় হতে পারে, কিন্তু সীমিত ক্ষমতা রাখে কারণ তারা আইন প্রয়োগ করতে বা গ্রেপ্তার করতে পারে না।
outstanding in every way. She's just গতকাল passed ডিসি away. টাস্ক ফোর্সের অংশ হিসেবে মোতায়েন থাকা ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়। এর মধ্যে সারা বেকেস্ট্রম মারা গেছেন, অন্যজনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। বহু মাস ধরে আমাদের আক্ষরিক অর্থেই কোনো ঘটনা ঘটেনি, তবে রাজধানীতে সন্ত্রাসী হামলা হওয়ায় আমি আতঙ্ক প্রকাশ করছি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামী বছর অনুষ্ঠেয় G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জোহানেসবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছে G20 সভাপতিত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় প্রিটোরিয়া। আর এ কারণে আগামী বছর মিয়ামিতে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণ পাবে না। এদিকে ট্রাম্পের এই ঘোষণা পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা এক বিবৃতিতে বলেন, সম্মেলনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কথা থাকলেও তারা নেয়নি। আর যেহেতু মার্কিন প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়নি, তাই G20 সভাপতিত্বের সরঞ্জাম দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের সদর দপ্তরে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে যথাযথভাবে হস্তান্তর করা হয়েছে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চলতি বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। সুদানে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। বর্তমানে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর সুদানের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। বুধবার ট্রাম্পের প্রতি এমন আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য মতে 2023 সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী এবং RSF লড়াইয়ে এখনো পর্যন্ত 40,000-এর বেশি মানুষ মারা গেছে, যদিও বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে মানবিক সংস্থাগুলো। যুদ্ধের কারণে 1,40,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশজুড়ে মহামারী ও দুর্ভিক্ষের ঝুঁকি তীব্র হয়েছে। সুদানে এখন যে গৃহযুদ্ধ চলছে তা শুরু হয়েছিল 2019 সালে। 3 দশক ধরে প্রেসিডেন্ট থাকা ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে এই সংকট শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে চলমান উত্তেজনা আর না বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচিকে অনুরোধ জানিয়েছেন। তাকাইচির সাথে ফোনালাপে ট্রাম্প এই অনুরোধ জানান। জাপানের 2 সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তাকাইচির সাথে মঙ্গলবারের ফোনালাপে ট্রাম্প বলেন তিনি আর কোনো উত্তেজনা দেখতে চান না। তবে তিনি তাকাইচির প্রতি কোনো নির্দিষ্ট দাবি তোলেননি, এমনকি চীনের মতো মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথাও বলেননি। এ মাসের শুরুতে পার্লামেন্টে বক্তৃতায় তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক হামলা চালিয়ে বসে আর তা যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে এর জবাবে জাপানের সামরিক প্রতিক্রিয়া জানানোটা ন্যায়সঙ্গত হতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে কয়েক বছরের মধ্যে চীনের সাথে জাপানের সবচেয়ে বড় কূটনৈতিক সংকট দেখা দিয়েছে। মন্তব্যে ক্ষুব্ধ চীন তাদের নাগরিককে জাপান ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বাড়তে থাকা ভেনেজুয়েলা 6টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সের অবতরণ নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে স্পেনের আইবেরিয়া, পর্তুগালের TAP, কলম্বিয়ার আভিয়াঙ্কা, চিলি ও ব্রাজিলের ল্যাটাম, ব্রাজিলের GOL এবং তুর্কি এয়ারলাইন্স। এসব এয়ারলাইন্সের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ কোনোটি করতে পারবে না এবং এই নিষেধাজ্ঞা এখন থেকে কার্যকর হচ্ছে। এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট শুরু করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের দেয়া 48 ঘন্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এলো। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জেনিন এলাকার আল মাহমুদিয়া এবং আল জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহর অস্ত্র মজুদ ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল 54তম সশস্ত্র বাহিনী দিবস। এতে অংশ নেয় 40টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশ হাই কমিশনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়া নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল দাতো পাহলিয়ান TS শামসুদ্দিন বিন হাজিলুদ্দিন। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু।
একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের অবদান এবং জুলাই আন্দোলনে আত্মত্যাগ করা তরুণদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় এবারের সশস্ত্র দিবস পালন। আর কুয়ালালামপুরের এবারের আয়োজনে ছিলেন বিশ্বের 40টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সেনা সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে মালয়েশিয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরাজমান সুসম্পর্কের কথা তুলে ধরেন বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর হাসান তারিক মণ্ডল। পরে প্রধান অতিথিকে নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের গর্ব বলে মন্তব্য করেন হাইকমিশনার। আমাদের জাতি গঠনে 1971-এ আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা, তার পরবর্তী সময়ে দেশ গঠন থেকে শুরু করে শান্তিরক্ষী বাহিনী, তো তাদের ভূমিকা, যার মাধ্যমে তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, সেসব কারণে সশস্ত্র বাহিনী আমাদের গর্বের। দেশি বিদেশি কূটনীতিক ও সেনা সদস্যদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন দেশের গৌরবময় ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরতে সহযোগিতা করে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশ নেয়া নেতৃবৃন্দ। বাংলাদেশের আর্ম ফোর্স, সশস্ত্র বাহিনীর ভূমিকা অবশ্যনীয়। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা সশ্রদ্ধভাবে স্মরণ করছি। পরে দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠান। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।